শহরটি আর আগের মতো নেই, অথবা হয়তো শহরটি সবসময় এমনই ছিল, শুধু ডেভিড আগে কখনো সেটা খেয়াল করেনি। স্ত্রী মারা যাবার পর ডেভিড শুধু একজন সঙ্গী হারালো না, সে হারালো তার নাগরিকত্ব। কারণ এই অদ্ভুত ডিস্টোপিয়ান পৃথিবীতে সিঙ্গেল থাকা মানেই আপনি অকেজো, আপনি সমাজের চোখে একটি ত্রুটিপূর্ণ পণ্য। ডেভিডকে নিয়ে আসা হলো একটি হোটেলে। হোটেল তো নয়, যেন এক বিশাল অট্টালিকা। সমুদ্রের ধারেই এই বিশাল মনোরম হোটেল। কিন্তু হোটেলের নিয়মগুলো খুব সহজ কিন্তু অদ্ভুত ও হাড়হিম করা। আপনি এই হোটেলে ৪৫ দিন সময় পাবেন। এর মধ্যে আপনাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার সাথে আপনার কোনো একটি মৌলিক জায়গায় মিল রয়েছে। যদি আপনি তা খুঁজে পেতে ব্যর্থ হন, তবে আপনার আর মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার থাকবে না। আপনাকে রূপান্তরিত করা হবে একটি পশুতে। এই নিয়ম অনুসারে ডেভিড লবস্টার হতে চাইল, কারণ লবস্টাররা দীর্ঘজীবী এবং সারা জীবনই প্রজনন ক্রিয়ায় পারদর্শী থাকে। কিন্তু ডেভিড কি জানতো, লবস্টার হওয়ার চেয়েও কঠিন হলো একজন মানুষ হয়ে আর একজন মানুষকে ভালোবাসা। হোটেলের ভেতর শুরু হলো এক অদ্ভুত সার্কাস। কি ঠাহর করতে পারছেন না আমি এতক্ষণ কী নিয়ে কথা বলছিলাম ইয়র্গোস লান্থিমোস পরিচালিত ২০১৫ সালে নির্মিত লবস্টার ফিল্মের কথা। আজকের ভিডিওতে এর ভেতরকার দার্শনিক ও সাইকোলজিক্যাল দিক নিয়ে কিছুক্ষণ আলাপ করব। চলুন আলাপে প্রবেশ করা যাক। লবস্টার মুভিতে নির্মাতা আমাদের আধুনিক যান্ত্রিক জীবনের এক চরম বিদ্রুপাত্মক রূপ দেখিয়েছেন। আপনাদেরকে যে হোটেলের কথা বলছিলাম, সেই হোটেলের ম্যানেজমেন্ট টিম প্রতিদিন স্টেজ ড্রামা করে দেখায় যে কেন একা থাকা বিপজ্জনক। একা থাকলে আপনি ডিনারে গলায় খাবার আটকে মারা যাবেন, একা হাঁটলে আপনার উপর আক্রমণ হবে। আর যদি আপনার সঙ্গী থাকে তাহলে কি হবে? তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। এই বিষয়টির সাথে কি আপনি আমাদের সমাজ ব্যবস্থার কোনো মিল খুঁজে পাচ্ছেন? এটি কি আমাদের সমাজ ব্যবস্থার এক নিখুঁত প্রতিচ্ছবি নয়? আমাদের সমাজকে প্রতিদিন আমাদের অবচেতন মনে এই ভয় ঢুকিয়ে দেয় না যে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না করলে দেখবে কে, একা থাকলে সমাজে কোনো দাম নেই, তোমার বন্ধু বান্ধবদের তো বিয়ে হয়ে গেল, আর তুমি কিনা একা থেকে লটর ফটর করে বেড়াচ্ছ। লান্থিমোস এই ভয়টাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এখানে ডার্ক কমেডির চূড়ান্ত রূপ ফুটে ওঠে যখন আমরা দেখি মানুষ কিভাবে মিল তৈরি করার জন্য মরিয়া হয়ে ওঠে। ডেভিডের এক বন্ধু লিম্পিং ম্যান, মানে খোঁড়া মানুষ, সে যখন দেখল তার পছন্দের মেয়েটির নাক দিয়ে রক্ত পড়ে, সে তখন লুকিয়ে লুকিয়ে নিজের নাকে আঘাত করতে শুরু করে যাতে তার নাক দিয়েও রক্ত পড়ে। এই দৃশ্যটি আমাদের দেখায় যে উত্তরাধুনিক পৃথিবীতে প্রেম কোনো আত্মার টান নয়, বরং এটি একটি চুক্তি বা পারফরম্যান্স। আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন নিজেদের জীবনকে সুন্দর দেখানোর জন্য ফিল্টার ব্যবহার করি, ঠিক তেমনি ডেভিডের বন্ধুরা নিজেদের ব্যক্তিত্বকে বিকৃত করছে শুধু একজনের সাথে ম্যাচ করার জন্য। এই ম্যাচ মেকিং সংস্কৃতি আসলে মানুষের স্বকীয়তাকে হত্যা করে। ফিল্মটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিয়ন্ত্রণ। হোটেলে দম্পতিদের ঝগড়া কমানোর জন্য বাচ্চাদের নিয়োগ করা হয়, কারণ কর্তৃপক্ষের ধারণা সন্তান থাকলে বিবাদ কমে যাবে। এটি কি আমাদের সমাজের লোকদের কথিত চিরচেনা সেই সংলাপ নয় যে একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে? এর পাশাপাশি আমাদের সমাজের লোকরা এও বলেন যে তোমার কি হয়েছে সোনা, হাত পা ব্যথা, বিয়ে করে নাও, ক্যারিয়ার হচ্ছে না, বিয়ে করে নাও। মানে সব কিছুর সমাধান বিয়ে করে নাও ও তারপর বাচ্চা নাও, এটার মাঝেই নিহিত। তারপর সেই বাচ্চাকে শেখাও যে তুমি যাই করবে সবই হলো এই বিয়ে ও বাচ্চা জন্ম দিয়ে এর দায়িত্ব পালন করার মাঝে। এভাবেই তুমি হবে আদর্শ মানুষ, সমাজের লোকরাও তোমাকে এজন্য শ্রদ্ধা করবে। আর এর অন্যথা হলে তুমি হবে একটা ঘৃণ্য অসামাজিক পশু, যাকে সমাজের সভ্য লোকরা ভূতের মতো বন্দুক হাতে তাড়া করে বেড়াবে ও শেষমেশ গুলি করে মেরে ফেলবে। এখানে ক্ষমতা বা পাওয়ার ডাইনামিক্স কাজ করে প্রতি মুহূর্তে। হোটেলের কর্মচারীরা প্রতিদিন চেক করে আপনি সত্যিই হস্তমৈথুন করছেন না তো, কারণ এই সিস্টেমে নিজের শরীরের ওপর নিজের অধিকার নেই। যৌনতা বা আবেগ কেবল তখনই বৈধ যখন তা সিস্টেমের অনুমোদিত একজন সঙ্গীর সাথে হয়। আমাদের বর্তমান সামাজিক সিস্টেমেও
রোমান্টিক সম্পর্কগুলো এখন আর ব্যক্তিগত নেই, সেগুলো এখন রাজনৈতিক এবং সামাজিক ক্ষমতার গুটি হয়ে গেছে। আপনি কার সাথে মিশবেন, কার সাথে সংসার করবেন, তা আপনার চেয়ে বেশি নিয়ন্ত্রণ করে আপনার চারপাশের অদৃশ্য সোশ্যাল অ্যালগোরিদম। সামাজিক সিস্টেমের শৃঙ্খল ও নিয়ম সহ্য করতে না পেরে ডেভিড হোটেল থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। কিন্তু কিছু মুহূর্তের জন্য আমাদের মনে হবে হয়তো এবার সে মুক্তি পাবে, কিন্তু গণ্ডগোল এখানেও কম নয়। সে সামাজিক মানুষের দল থেকে বেরিয়ে সমাজ বহির্ভূত মানুষদের দলে যোগ দিল, আর এই দলের নাম হলো লোনার্স বা একাকী মানুষদের দল। লান্থেমোস এখানে আমাদেরকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করান। সেটা হলো সিস্টেমের বাইরেও আসলে কোনো মুক্তি নেই। লোনার্সদের দলের নেত্রী আরও কঠোর। সেখানে নিয়ম হলো কেউ কারো প্রেমে পড়তে পারবে না, কেউ কারো সাথে ফ্লার্ট করলে বা শারীরিক সম্পর্ক করলে তার ঠোঁট বা যৌনাঙ্গ কেটে ফেলা হবে। এটি আমাদের বর্তমান যুগের সেই চরম ব্যক্তি কেন্দ্রিকতার প্রতিফলন। আমরা যারা তথাকথিত প্রথাগত বিয়ের সিস্টেমের বিরোধী, তারা অনেক সময় লিভ ইন সিচুয়েশনশিপ সহ নানা রকম শিপে ঢুকে পড়ি। তারপর আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু আমরা আসলে পরবর্তীতে অন্য এক কারাগারে বন্দী হয়ে যাই, যেখানে কমিটমেন্ট বা মায়াকে দুর্বলতা ভাবা হয়। ডেভিড দেখল হোটেলের কারাগার আর জঙ্গলের কারাগার আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। একদল বাধ্য করছে প্রেম করতে, অন্য দল বাধ্য করছে একা থাকতে। মাঝখানে মানুষ ডেভিডের কোনো অস্তিত্বই নেই। আমাদের এই উত্তরাধুনিক যুগেই আমরা দেখতে পাবো যে অনেকেই ব্রহ্মচারী হয়ে গেছে, তারা একাই থাকতে চায়। এসব রোমান্টিকতা সঙ্গী নিয়ে মাথা ব্যথা করতে চায় না। তাদের ক্ষেত্রেও দেখা যাবে একটা দল হয়ে গেছে, আর এই দল আবার সম্পর্ক বিয়ে শাদী দু চোখে দেখতে পারে না। এই ফিল্মেই দেখা যায় যে লোনার্সরা সমাজে ঢুকে বিয়ে শাদী করা দম্পতিদের মাঝে আক্রমণ ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করে তাদের সম্পর্ককে নষ্ট করে দেয়। অর্থাৎ একা থাকাই হলো মানুষের আসল ধর্ম। রোমান্টিকতা আসলেই তুমি লোনার্স দল থেকে সাজা পেয়ে বহিষ্কৃত হয়ে যাবে। হঠাৎ একদিন জঙ্গলের সেই নিষিদ্ধ পরিবেশে ডেভিড প্রেমে পড়ল এক নারীর। দুজনেরই চোখের সমস্যা রয়েছে, অর্থাৎ শর্ট সাইটেডনেস সমস্যা রয়েছে। তারা যখন হাত দিয়ে নিজেদের মধ্যে ইশারা বা কোড ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, সেটা ছিল ফিল্মের সবচেয়ে মানবিক মুহূর্ত। এই ইশারাগুলো ছিল বিপ্লবী সিস্টেমের বিরুদ্ধে তাদের ক্ষুদ্র যৌথ বিদ্রোহ। কিন্তু নেত্রী যখন কাহিনী জানতে পারল, তখন সে সেই মেয়েটিকে নিয়ে শহরে গেল এবং তার চোখ অপারেশন করে তাকে পুরোপুরি অন্ধ করে দিল। কেন? কারণ তাদের মধ্যে যে মিল, মানে অল্প দৃষ্টিশক্তি ছিল, তা নষ্ট করে দেওয়াই ছিল নেত্রীর উদ্দেশ্য। এখানে লান্থেমোস ক্ষমতার নিষ্ঠুরতম রূপ দেখিয়েছেন। যখন আপনি সিস্টেমের বাইরে গিয়ে নিজের মতো করে কাউকে ভালোবাসতে চাইবেন, সমাজ তখন আপনার সেই ভালোবাসার জায়গাটাকেই আঘাত করবে। যেমন যখন ভিন্ন ধর্ম বা বর্ণের মধ্যে প্রেম হয়, সমাজ তখন সেই মানুষের স্বকীয়তাকেই ধ্বংস করে দিতে চায়। সিনেমার শেষ দৃশ্যটি হলো একটি দুর্দান্ত ট্র্যাজেডি। ডেভিড সেই অন্ধ নারীটিকে নিয়ে জঙ্গল থেকে শহরে পালায়। তারা একটি রেস্টুরেন্টে বসে। নারীটি অন্ধ, সে কিছুই দেখতে পাচ্ছে না। ডেভিড বাথরুমে যায়। সে একটি ছুরি নিয়ে নিজের চোখে বসাতে চায়। কেন? কারণ সে বিশ্বাস করে নিয়েছে সঙ্গী যদি অন্ধ হয় তবে তাকেও অন্ধ হতে হবে, তবেই তাদের প্রেম বৈধ, সমানে সমান বা সফল হবে। এই দৃশ্যটি আমাদের মনে কয়েকটি প্রশ্ন ছুড়ে দেয়। ডেভিড কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি সে এখনও সেই হোটেলের সেখানেও সাদৃশ্যের রাজনীতি থেকে বের হতে পারেনি? সে কি মনে করছে মিল না থাকলে ভালোবাসা সম্ভব নয়? ডেভিড বাথরুমে দীর্ঘ সময় পার করে দেয়। ক্যামেরা রেস্টুরেন্টের টেবিলে একা বসে থাকা অন্ধ নারীটির উপরে স্থির থাকে। ডেভিড কি সত্যিই নিজের চোখ উপড়ে ফেলে ফিরে আসবে, নাকি সে অন্ধ নারীটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যাবে, নাকি চোখ অক্ষত রেখে ফিরে এসে নিজেকে মেলে ধরবে? আমাদের সমাজে আমরা কি সবাই এক একজন অন্ধ ডেভিড নই? আমরা যখন বিয়ের পিঁড়িতে বসি বা কোনো সম্পর্কে দীর্ঘস্থায়ী হই, তখন সমাজকে দেখানোর জন্য আমরা কি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, স্বপ্ন আর ব্যক্তিত্বকে অন্ধ করে ফেলি না? ফিল্মটির শেষ দৃশ্য আমাদেরকে গভীর এক ভাবনার মাঝে ফেলে দেয়। এটি আমাদের কোনো উত্তর দেয় না। হঠাৎ করে ফিল্মটি শেষ হয়ে যাবার মধ্য দিয়ে আমরা ভাবতে থাকি যে সম্পর্ক কি কোনো গাণিতিক হিসাব নিকাশ? সম্পর্ক কি টিক বক্স ও ম্যাচিং গেম?
এত হিসাব নিকাশের মাঝে ভালোবাসাটা কোথায়? কতগুলো টিক বক্স মিলে গেলে সম্পর্কে ভালোবাসার অস্তিত্ব প্রমাণ হবে। এছাড়া এই দৃশ্যটি আমাদেরকে ভাবায় যে সম্পর্কে নিজের ব্যক্তিত্বকে আসলে কতটুকু বিসর্জন দিতে হবে। এর কি কোনো মাপকাঠি আছে? কতটুকু সে ছাড় দিবে? যদি পুরো ব্যক্তিত্বই ছাড় দিতে হয়, তাহলে যা দেখে মনে প্রেমের উদয় হয়েছিল সেটা কি উধাও হয়ে যাবে না? সম্পর্কে দুটি অহংকারের মাঝে যে নিরন্তর দর কষাকষি তা ব্যক্তিকে কতটুকু বদলে দেয়, তার সম্ভাব্য অনিশ্চয়াত্মক অদৃশ্য পরিণতি দিয়ে ফিল্মটি শেষ হয়। ফিল্মটি শুরু হয়েছিল একটি প্রাণীকে গুলি করে মারার মধ্য দিয়ে। এই দৃশ্য ও ফিল্মের কালার টোন, মুড আমাদেরকে ধীরে ধীরে মাল্টি লেয়ার্ড এক ডার্ক কমেডির গহীন জগতে প্রবেশ করিয়ে দেয়। শুরুর দিকে এই ফিল্ম দেখে মনে হবে যে নির্মাতা সমাজ ব্যবস্থাকে ডার্ক হিউমার দিয়ে ধোলাই করছে, কিন্তু পরবর্তীতে সিস্টেমের বাইরে গিয়েও যে আর এক সিস্টেম গড়ে ওঠে, সেই বিপ্লবী সিস্টেমের করুণ পরিণতি আমরা দেখতে পাই। তারপর বিপ্লবী সিস্টেমের বিরুদ্ধেও বিদ্রোহ দেখতে পেয়ে যেই একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে যাব, অমনি এই ফিল্ম আমাদেরকে আমাদের সম্পর্কজনিত গভীর অস্তিত্বজনক সংকটের মাঝে ফেলে দেয় ও প্রশ্নের সম্মুখীন করায়। সর্বোপরি মানব সম্পর্ক ও সমাজ ব্যবস্থার বহুমাত্রিক সংকটের গভীরে গিয়ে এই ফিল্ম আমাদেরকে আঙ্গুল তুলে বলে যে তোমাদের সম্পর্কে ভালোবাসা কোথায়? তুমি কি ব্যক্তি নাকি সমাজের পুতুল? তুমি কি আদৌ স্বাধীন নাকি তোমার কোনো মুক্তি নেই? আদৌ কি তুমি মুক্তি চাও নাকি বারবার সম্পর্কের শিকলে গেঁথে দর কষাকষি করতে চাও? ধন্যবাদ।